সপ্তম এবং অষ্টম শতাব্দীতে পশ্চিম ভূমধ্যসাগর নতুন আক্রমণকারীদের দ্বারা আক্রান্ত হয়েছিল। এবার এই অঞ্চলে দ্রুত সম্প্রসারণ উমাইয়া খেলাফতের বাহিনী দ্বারা শুরু হয়েছিল। এই মুসলিম রাষ্ট্র নতুন অঞ্চল এবং জাতিগোষ্ঠী জয় করছিল। উমাইয়াদের সেনাবাহিনী বিশেষ করে আফ্রিকায় সফল হয়েছিল, যেখানে তারা লিবিয়ার পশ্চিমে উত্তর আফ্রিকার উপকূল, মধ্য ও পশ্চিম সাহারা এবং আধুনিক মরক্কোর অঞ্চল জয় করে। এই ভূমিগুলো পরবর্তীতে মুসলিম শাসনের অধীনে মাগরেব নামে পরিচিত হয়, যা আরবি শব্দ আল মাগরেব থেকে এসেছে, অর্থ পশ্চিম। স্থানীয় যাযাবর এবং যুদ্ধবাজ বারবার উপজাতি, যাদের মধ্যে তুয়ারেগরাও ছিল, তারা দ্রুত ইসলাম ধর্ম গ্রহণ করে এবং উমাইয়া বাহিনীকে শক্তিশালী করে। এটি ঘটেছিল কারণ প্রাথমিক মুসলিম যোদ্ধারা যুদ্ধের সময় সম্পদ অর্জনের সুযোগ এবং পবিত্র যুদ্ধে নিহতদের জন্য স্বর্গের প্রতিশ্রুতি পেতেন। মুসলিম বিজয়ীদের আফ্রিকা ভূমধ্যসাগরীয় অঞ্চলে দ্রুত অগ্রগতির আরেকটি কারণ ছিল সপ্তম শতাব্দীতে বাইজেন্টাইন সাম্রাজ্যের গুরুতর সংকট। প্রাসাদ কূ, গৃহযুদ্ধ এবং ধর্মীয় সংঘাত এই সময়কালকে চিহ্নিত করেছিল। উপরন্তু এক সময়কার শক্তিশালী বাইজেন্টিয়াম জাস্টিনিয়ানের প্লেগের কারণে উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে গিয়েছিল, যা ভূমধ্যসাগরের ২৫ থেকে ৪০% জনসংখ্যার মৃত্যুর কারণ হয়েছিল। আইবেরিয়ান উপদ্বীপে ভিসিগথদের রাজ্য উল্লেখযোগ্যভাবে পতন হয়েছিল। এই রাজ্যের মধ্যে ভিসিগথ এবং স্থানীয় রোমানাইজড জনসংখ্যার মধ্যে উত্তেজনা বিদ্যমান ছিল। ভিসিগথা রাজ্যের জনসংখ্যার প্রায় ৬% ছিল, কিন্তু বেশিরভাগ সম্ভ্রান্ত পদ এবং গুরুত্বপূর্ণ দফতর তাদের দখলে ছিল। উপরন্তু রোমানাইজড আইবেরিয়ানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আইন সপ্তম শতাব্দীতে বাতিল করা হয়েছিল। তবে এই সময়ে ভিসিগথিক রাজারাও প্রচুর সংখ্যক কৃষককে দাস করার নীতি অনুসরণ করেছিলেন, যাদের বেশিরভাগই ছিল স্থানীয় জনসংখ্যা থেকে। ভিসিগথিক রাজ্যের অভিজাতরা জমি এবং রাজনৈতিক প্রভাবের জন্য তীব্র অভ্যন্তরীণ সংগ্রামে লিপ্ত ছিলেন। রাজারা নিজেরাই প্রায়শই অভিজাত দলগুলির ষড়যন্ত্র এবং চক্রান্তের শিকার হতেন, কখনো কখনো বিষ প্রয়োগে বা প্রতিদ্বন্দ্বী পরিবার কর্তৃক নিহত হতেন। এতে আশ্চর্যের কিছু নয় যে টলেডোর পঞ্চম কাউন্সিল আইন প্রণয়ন করেছিল, যার প্রথম 5টি ধারা রাজা এবং তার পরিবারকে রক্ষার উদ্দেশ্যে ছিল। সপ্তম এবং অষ্টম শতাব্দীতে বেশিরভাগ ভিসিগথিক রাজারা একটি ধারাবাহিক ইহুদি বিরোধী নীতি অনুসরণ করেছিলেন, যা কেবল আন্তর্জাতিক বাণিজ্য থেকে সম্ভাব্য রাষ্ট্রীয় রাজস্ব হ্রাস করেনি, বরং ইহুদিদেরকে দক্ষিণ থেকে ভবিষ্যৎ বিজয়ীদের সাথে জোটবদ্ধ হতে বাধ্য করেছিল। ৬৯৪ খ্রিস্টাব্দে ইহুদিদেরকে এমনকি রাজার দাস ঘোষণা করা হয়েছিল এবং তাদের সম্পত্তি এবং সন্তানদের বাজেয়াপ্ত করা হয়েছিল। ৭০৯ খ্রিস্টাব্দে রডেরিক ভিসিগথিক সিংহাসনে আরোহণ করেন, তবে তিনি প্রাক্তন রাজা উইটেসারের পুত্রদের এবং নতুন রাজার প্রতি বিরূপ অভিজাতদের বিরোধিতার সম্মুখীন হন। বিদ্রোহ দমন করা হয়েছিল, কিন্তু বিদ্রোহীরা সম্পূর্ণরূপে পরাজিত হয়নি। সম্ভবত উইটেসারের পুত্ররা আইবেরিয়ান উপদ্বীপের পূর্ব অংশে তাদের জমিগুলির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখেছিলেন এবং নতুন রাজার মাত্র নামমাত্র কর্তৃত্ব স্বীকার করেছিলেন। ভিসিগথিক রাজ্যে এই গৃহযুদ্ধের সময় ৫০০ জনের পর্যন্ত একটি ছোট আরব বাহিনী জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে এবং স্পেনের দক্ষিণ উপকূলে অভিযান চালায়। উল্লেখযোগ্য সামরিক প্রতিরোধের অভাব এবং অর্জিত সম্পদ উমাইয়াদেরকে একটি বৃহত্তর আক্রমণের জন্য উৎসাহিত করে। ৭১১ খ্রিস্টাব্দের এপ্রিলে তানজিয়ারের আরব গভর্নর তারিক ইবনে জিয়াদ আইবেরিয়ান উপদ্বীপের দক্ষিণে অবতরণ করেন। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল ১০,০০০ থেকে ১২,০০০ যোদ্ধা, যাদের বেশিরভাগই বারবার ছিল। রাজা রডেরিক তার রাজ্যের দক্ষিণে ১০,০০০ থেকে ২০,০০০ সৈন্য নিয়ে আক্রমণকারীদের মোকাবিলা করার সিদ্ধান্ত নেন। গুয়াডালিতের যুদ্ধে ভিসিগথিক সেনাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয়। খ্রিস্টান ও আরবি ইতিহাসবিদরা এই পরাজয়ের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন, যার মধ্যে ভিসিগথিক অভিজাতদের বিশ্বাসঘাতকতা, বিশেষ করে উইটিজার পুত্রদের,
তবুও পরাজয়টি ছিল সিদ্ধান্তমূলক, কারণ রাজা রডরেক এবং ভিসিগথিক অভিজাত ও যোদ্ধাদের বেশিরভাগই নিহত হয়েছিল। ক্ষমতার শূন্যতার সুযোগ নিয়ে উমাইয়ারা দক্ষিণ স্পেনের বৃহত্তম শহরগুলি আক্রমণ, অবরোধ বা আলোচনার মাধ্যমে দখল করে নেয়। 713 সালের মধ্যে মালাবা, সেভিল, মোরাইদা, গ্রানাডা এবং কর্ডোবার মতো শহরগুলি দখল করা হয়েছিল এবং মুসলমানরা আইবেরিয়ান উপদ্বীপের কেন্দ্রীয় ও পূর্বাঞ্চল জয় শুরু করে। এই বিজয় সেই যুগের সাধারণ লুটপাট, সহিংসতা, আক্রমণ এবং হত্যাকাণ্ড দ্বারা চিহ্নিত হয়েছিল। 714 খ্রিস্টাব্দে মুসা ইবনে নুসাইরের নেতৃত্বে 20,000 সৈন্যের একটি মুসলিম সেনাবাহিনী আইবেরিয়ান ভূমিতে পৌঁছেছিল। মুসা, যিনি তেরেকের নামমাত্র নেতা ছিলেন, আরব বারবার সেনাবাহিনীকে লিয়ন, গুয়াডালাজারা, জারাগোসা এবং তারাগোনা জয় করতে নেতৃত্ব দিয়েছিলেন এবং বাস্ক ও আস্তুরিয়ানদের ভূমিতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছিলেন। ফলশ্রুতি কার্যত পুরো আইবেরিয়ান উপদ্বীপ উমাইয়া খেলাফতের অধীনে চলে আসে। আশ্চর্যজনকভাবে এই অঞ্চলগুলির প্রশাসনিক কেন্দ্র ছিল উত্তর আফ্রিকায়, যেখানে মুসলিম বিজয় শুরু হয়েছিল। ভবিষ্যতের স্পেন ও পর্তুগালের বিজিত ভূমিগুলি আরবদের দ্বারা আল আন্দালুস আরবি নাম দেওয়া হয়েছিল, তবে পার্বত্য ও বৃষ্টিস্নাত উত্তরে মুসলিম বিজয়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল বাস্ক এবং রোমানাইজড আস্তুরিয়ানরা। পরবর্তীতেই আস্তুরিয়াসের রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রথম শাসক ছিলেন পেলাজিয়াস, যিনি রডেরিকের অধীনে একটি প্রাক্তন যোদ্ধা ছিলেন। কূটনীতি এবং বৈবাহিক জোটের মাধ্যমে ভিসিগথিক অভিজাতরা উত্তর আইবেরিয়ান বাসিন্দাদের একটি শক্তিশালী জোট গঠন করেন এবং রেকনকুইস্তা শুরু করেন, যা মুসলমানদের দ্বারা বিজিত ভূমি পুনরুদ্ধারের প্রক্রিয়া। 722 খ্রিস্টাব্দে পেলাজিয়াসের নেতৃত্বে ছোট প্রতিরোধ বাহিনী কোবাদঙ্গার যুদ্ধে একটি অনেক বড় আরব বাহিনীকে পরাজিত করে। যদিও বিজিত অঞ্চলের দিক থেকে কৌশলগতভাবে এটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না, তবে এই যুদ্ধ আস্তুরিয়ানদের মনোবল বাড়িয়েছিল এবং তাদের প্রতিরোধ চালিয়ে যেতে অনুপ্রাণিত করেছিল। কিছু সময়ের জন্য মুসলিম বিজিত স্পেনের একটি অঞ্চল উল্লেখযোগ্যভাবে স্বতন্ত্র ছিল। ভিসিগথিক অভিজাত থিওডোমির মার্সিয়ায় উমাইয়া বাহিনীর অগ্রগতির বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছিলেন। শক্তি প্রয়োগ করে থিওডোমিরকে পরাস্ত করতে না পেরে মুসলমানরা তাকে তার কর্তৃত্ব বজায় রাখতে এবং ব্যাপক স্বায়ত্তশাসনের শর্তে তাদের সামন্ত হতে প্রস্তাব করে। মূলত এই অঞ্চলটি একটি ভিসিগথিক সামন্ত ক্ষুদ্র রাষ্ট্রে পরিণত হয়েছিল। বিজয়ীদের একটি ছোট কর প্রদান করত এবং তাদের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিত। তবে থিওডোমিরের মৃত্যুর পর এবং স্বাধীন কর্ডোবান খেলাফত প্রতিষ্ঠার পর আবদ আর রহমান প্রথম পূর্ববর্তী চুক্তিগুলি বাতিল করেন। তিনি এই জমিগুলি তার নিজস্ব সম্পত্তিতে রূপান্তরিত করেন এবং স্থানীয় খ্রিস্টানদের জন্য অনুরূপ নেতিবাচক পরিবর্তন আনেন। এদিকে আরব অভিজাতরা নতুন বিজয় এবং বিজিত ভূমির সন্ধান ছিল। মুসলিম সেনাবাহিনী পিরেনিজ অতিক্রম করে এবং 721 সালের মধ্যে সেপ্টিমেনিয়া দখল করে, যেখানে শেষ ভিসিগথিক রাজা আর্দো শাসন করছিলেন। সেখান থেকে তারা ফ্র্যাঙ্কিশ রাজ্যের কেন্দ্রে অভিযান শুরু করে, কিন্তু বিখ্যাত পয়টিয়ার্স যুদ্ধে চার্লস মার্টেলের হাতে পরাজিত হয়। 8ম শতাব্দীর মাঝামাঝি সময়ে মুসলিম শাসিত মাগরেব এবং আইবেরিয়ান উপদ্বীপ বারবার বিদ্রোহে নিমজ্জিত ছিল। উমাইয়ারা এবং স্থানীয় আরব আমিররা এই বিদ্রোহ দমনে উল্লেখযোগ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন। তারা সিরিয়া এবং আরব উপদ্বীপ থেকে আরব সৈন্যদের ব্যবহার করে অনেক কষ্টে বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিল। তবে বেতন এবং উপজাতীয় সমস্যার মতো সমস্যার কারণে এই সামরিক বাহিনীর কিছু অংশ পরবর্তীতে নিজেরাই বিদ্রোহ করেছিল। 750 সালে একসময়কার শক্তিশালী উমাইয়া সাম্রাজ্যের মধ্যে একটি অভ্যুত্থানের ফলে ক্ষমতা আব্বাসীয়দের হাতে চলে যায়। বেশিরভাগ সদস্যকে গণহত্যা করা হয়েছিল এবং কিছু অঞ্চল নতুন রাজবংশের প্রভাবে চলে আসে।
উমাইয়াদের থেকে বেঁচে যাওয়া কয়েকজনের মধ্যে একজন আবাদ আল রহমান প্রাথমিকভাবে মাগরেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, কিন্তু বেশ কয়েকটি ব্যর্থতার মুখোমুখি হন। 755 সালে তিনি স্পেনে অবতরণ করেন এবং পরের বছর তিনি কর্ডোভান আমের ইউসুফকে পরাজিত করেন, যিনি বেশ কয়েকজন স্থানীয় শাসককে পরাজিত করে আল আন্দালুসের সমস্ত অংশ জয় করেন। তিনি একটি নতুন রাষ্ট্র কর্ডোভা আমিরাত প্রতিষ্ঠা করেন, যা প্রায় পুরো আইবেরিয়ান উপদ্বীপ জুড়ে বিস্তৃত ছিল। আবাদ আর রহমান প্রথম আরব অভিজাত এবং বারবার উপজাতিদের বিশ্বাস করতেন না, তাই তিনি তার সেনাবাহিনীর মূল অংশ হিসেবে আফ্রিকা এবং ইউরোপ থেকে আসা কৃতদাসদের উপর নির্ভর করতেন। 763 সালে আব্বাসীয় খলিফা আল মানসুর তার সেনাবাহিনী, যার নেতৃত্বে ছিলেন আলী ইবনে মুগিত, কর্ডোবা আমিরাত জয়ের জন্য প্রেরণ করেন। তবে কারমোনার অবরোধে আব্বাসীয় সেনাবাহিনী সম্পূর্ণরূপে পরাজিত হয়েছিল। এই বিজয়ের পর কর্ডোভান আমির তার নতুন রাজ্যের উপর নিয়ন্ত্রণ সুসংহত করেন এবং আরব, বার্বার এবং ইসলামীকৃত অভিজাত শ্রেণীর বিদ্রোহ নির্মমভাবে দমন করেন। 8ম শতাব্দীর মাঝামাঝি সময় আস্তুরিয়ান রাজা আলফোনসো প্রথম গালিসিয়া, লিয়ন, আলাভা এবং উত্তর ক্যাস্টিলের জমিগুলি মুসলমানদের কাছ থেকে পুনরুদ্ধার করতে সক্ষম হন। 8ম শতাব্দীর শেষ থেকে 9ম শতাব্দীর শুরুর দিকে ফ্র্যাঙ্কিশ রাজ্যের সেনাবাহিনী আরবদের কাছ থেকে ভবিষ্যৎ কাটালোনিয়া, নাভারে এবং আরাগনের মতো অঞ্চলগুলি দখল করে নেয়। শার্লেমেন এই অঞ্চলগুলিতে স্প্যানিশ মার্চ প্রতিষ্ঠা করেন, যা মুসলমানদের বিরুদ্ধে পরবর্তী যুদ্ধগুলির জন্য একটি দুর্গ হিসেবে কাজ করে। তবে শার্লেমেনের মৃত্যুর পর প্রধান ইউরোপীয় খ্রিস্টান রাষ্ট্রগুলির উল্লেখযোগ্য সমর্থনের অভাব এবং সামন্ততান্ত্রিক সংঘাতের কারণে খ্রিস্টান রেকনকুইস্তা কিছুটা ধীর হয়ে যায়। 820 সালে পাম্পলোনার শাসক ইনিগো আরিস্তা তার নিজস্ব রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং কার্যতভাবে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করেন, যা পরে নাভারে নামে পরিচিত হয়। কর্ডোবা আমিরাতের আমির হিসাম প্রথমের শাসনামলে মুসলিম গোঁড়াপন্থীরা দরবারে উল্লেখযোগ্য প্রভাব অর্জন করে। তারা আমিরকে খ্রিস্টান, ধর্মত্যাগকারী এবং মুলাদিদের বিরুদ্ধে নিপীড়ন শুরু করতে উৎসাহিত করেছিল। আমির এবং তার কিছু উত্তরসূরিদের এই পদক্ষেপগুলি প্রভাবিত গোষ্ঠীর দ্বারা একাধিক বিদ্রোহের জন্ম দিয়েছিল, যার ফলে কাটালোনিয়া, মালাগা এবং গ্রানাডার কিছু অংশ কর্ডোবা থেকে স্বাধীন হয়ে গিয়েছিল। তবে বিদ্রোহীদের মধ্যে ঐক্যের অভাবে এই প্রতিরোধ আন্দোলনগুলি শেষ পর্যন্ত দমন করা হয়েছিল। 912 খ্রিস্টাব্দে উদ্যমী এবং যুদ্ধবাজ আবাদ আর রহমান তৃতীয় কর্ডোবার আমির হন। তার 20,000 প্রশিক্ষিত সেনাবাহিনী, যা ভাড়াটে সৈন্য ও দাসদের নিয়ে গঠিত ছিল, তাকে স্থানীয় অভিজাতদের থেকে স্বাধীনতা বজায় রাখতে সক্ষম করেছিল। আবাদ আর রহমান পিরেনিজের বিভক্ত খ্রিস্টান রাজ্যগুলির বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেন। 924 খ্রিস্টাব্দে তিনি পাম্পলোনাও দখল করতে সক্ষম হন। আস্তুরিয়াস, লিয়ন এবং নাভারের রাজারা কিছু সময়ের জন্য কর্ডোভার সামন্ত হিসেবে নিজেদের স্বীকৃতি দিতে এবং কর দিতে বাধ্য হয়েছিলেন। একইভাবে সফল ছিল তার অভ্যন্তরীণ বিরোধিতা দমন এবং জারাগোসা এবং তারাগনার মতো শহরগুলির উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা। এই অর্জনগুলি উমাইয়াদের বংশধরকে 929 খ্রিস্টাব্দে নিজেকে খলিফা ঘোষণা করতে উৎসাহিত করেছিল। পরবর্তীতে তিনি তার রাজ্যকে উত্তর মাগরেব পর্যন্ত প্রসারিত করেন এবং তার সময়ের সবচেয়ে শক্তিশালী শাসকদের একজন হয়ে ওঠেন। তার শাসনামলে চর্ম, বাণিজ্য, কৃষি এবং হাতের কাজ বিকশিত হয় এবং বিজয়ী সামরিক অভিযান প্রচুর সম্পদ নিয়ে আসে। ফলস্বরূপ আবাদ আর রহমানের কোষাগারে রিপোর্টেডলি 6 মিলিয়ন রৌপ্য দিরহাম ছিল, যা সেই যুগের জন্য একটি অসাধারণ পরিমাণ ছিল এবং বাইজেন্টিয়াম ছাড়া অন্য যে কোনো ইউরোপীয় দেশের বাজেটকে ছাড়িয়ে যেত। তার সম্পদ এবং সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা তার হারেম দ্বারাও প্রমাণিত হয়, যেখানে রিপোর্টেডলি 6,000 উপপত্নী ছিল। আইবেরিয়ান উপদ্বীপ জয়ের পাশাপাশি আরব মিলিটারি নেতারা আধুনিক ইটালির উর্বর ভূমি দখলের স্বপ্ন দেখতেন। 7ম শতাব্দীর দ্বিতীয়ার্ধে মুসলিম সেনাবাহিনী সিসিলি এবং কালাব্রিয়া দখলের প্রথম চেষ্টা করে। তবে বাইজেন্টিয়াম, যারা সেই সময় এই অঞ্চলগুলি নিয়ন্ত্রণ করত, তাদের প্রতিহত করতে সক্ষম হয়। এই অঞ্চলে আরবদের একমাত্র উল্লেখযোগ্য সাফল্য ছিল 8ম শতাব্দীতে সার্ডিনিয়ার উপকূল দখল করা।
কিন্তু নবম শতাব্দীর শুরুতে বাইজেন্টিয়াম অভ্যন্তরীণ সংঘাত, সম্রাটদের হিংস্র পরিবর্তন, ধর্মীয় বিবাদ এবং শক্তিশালী বুলগেরিয়ান সাম্রাজ্যের সঙ্গে সংগ্রামের কারণে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল। থমাস দ্য স্লেভের বিদ্রোহের কারণে বাইজেন্টাইন স্টেট আরও দুর্বল হয়ে পড়েছিল, যার সেনাবাহিনী এমনকি কনস্টান্টিনোপল শহর অবরোধ করে। ইতালিতে বাইজেন্টাইনরা লোমবার্ড রাজকুমারদের সাথে দীর্ঘস্থায়ী সংগ্রামের কারণে দুর্বল হয়ে পড়েছিল। আরব সামরিক কমান্ডাররা এই দুর্বলতার সুযোগ নিয়ে নিকট প্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে চাপ অব্যাহত রাখে। 826 খ্রিস্টাব্দে সিসিলিতে বাইজেন্টাইন নৌ কমান্ডার ইউফেমিউসের নেতৃত্বে একটি বিদ্রোহ শুরু হয়, যিনি ইফ্রাকিয়ার আমির জিয়াদাত আলহার কাছে সাহায্য চেয়েছিলেন। সিসিলিতে আক্রমণকারী আরব সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন শক্তিশালী আসাদ ইবনে আল ফুররাত। পরের বছর আসাদ ইবনে আল ফুররাত 13,000 সৈন্যের একটি সেনাবাহিনী নিয়ে সিসিলিতে অবতরণ করেন এবং ছোট বাইজেন্টাইন গ্যারিসনগুলিকে পরাজিত করতে শুরু করেন। 831 সালের মধ্যে তিনি সিসিলির অর্ধেক জয় করতে এবং এর বৃহত্তম শহর পালেরমো দখল করতে সক্ষম হন। 840 থেকে 847 সাল পর্যন্ত আরবরা ক্যালাব্রিয়া এবং আপুলিয়া জয় করতে আরও সফল হয়েছিল, সেখানে তাদের শাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিল। এই ঘাঁটিগুলি থেকে তারা অ্যাড্রিয়াটিক উপকূল বরাবর এবং মধ্য ইতালিতে লুণ্ঠন অভিযান শুরু করে। তবে ইফ্রিকিয়ান আমিরাতের অভ্যন্তরীণ সংঘাত নতুন মুসলিম সেনাবাহিনীর আগমনকে ধীর করে দেয়, যার ফলে বাইজেন্টিয়াম 880 সালের মধ্যে দক্ষিণ ইতালীয় উপদ্বীপ থেকে মুসলিম শাসকদের বিতাড়িত করতে সক্ষম হয়। তা সত্ত্বেও 902 সালের মধ্যে আরব বাহিনী সিসিলি দ্বীপের পুরোটা দখল করতে সক্ষম হয়েছিল, যেখানে বাইজেন্টাইন প্রতিরক্ষের পকেট তখনও বিদ্যমান ছিল। 10ম শতাব্দীর শুরুতে মুসলিমরা সংক্ষিপ্তভাবে বাড়ি এবং তারান্টোর ওপর নিয়ন্ত্রণ ফিরে পেয়েছিল, তবে বাইজেন্টাইনদের পাশাপাশি তারা পবিত্র রোমান সম্রাটদের সেনাবাহিনীর কাছ থেকেও প্রতিরোধের সম্মুখীন হয়েছিল। এই কারণেই ইতালির মূল ভূখণ্ডে এই সংঘাত খ্রিস্টানদের বিজয়ে শেষ হয়েছিল। এদিকে সিসিলি সংক্ষিপ্তভাবে ফাতিমিদদের শাসনে আসে, তবে 10ম শতাব্দীর মাঝামাঝি সময়ে ফাতিমিদ কমান্ডার আল হাসান ইবনে আলী আল কালবি বিদ্রোহ করেন, তার নিজস্ব রাজবংশ প্রতিষ্ঠা করেন এবং একটি নতুন রাষ্ট্র সিসিলি আমিরাত প্রতিষ্ঠা করেন। ভিসিগোথিক রাজ্য এবং সিসিলিতে আরব বিজয় অর্থনীতিতে ও সামাজিক কাঠামোতে পরিবর্তনের সাথে এসেছিল। মুসলিমরা এই অঞ্চলগুলিতে প্রভাবশালী অবস্থান ধরে রেখেছিল। আল আন্দালুসে সবচেয়ে সুবিধাভোগী ছিলেন আরব অভিজাত এবং যোদ্ধারা, যারা প্রায় 80% জমির মালিক ছিলেন, যা প্রধানত দক্ষিণে অবস্থিত ছিল। বারবারদের বেশিরভাগই শুষ্ক এবং পার্বত্য অঞ্চল বরাদ্দ করা হয়েছিল, যা কৃষির জন্য অনুপযোগী ছিল। সেখানে তারা পশুপালন চালিয়ে যায়, প্রায়শই স্থানীয় কৃতদাস কৃষকদের শ্রম ব্যবহার করে। তবে 8ম শতাব্দীর শেষের দিকে পুরো জনসংখ্যার প্রায় 80% স্থানীয় খ্রিস্টান অধিবাসী ছিল, যারা কার্যত তাদের সমস্ত জমি হারিয়েছিল। আল আন্দালুসের বেশিরভাগ মুসলিম শাসক ধীরে ধীরে ইসলামীকরণের নীতি অনুসরণ করেছিলেন। খ্রিস্টানদের ধর্মীয় শাসন এবং তাদের বেশিরভাগ পবিত্র স্থান বজায় রাখার অনুমতি দেওয়া হয়েছিল, তবে বেশ কয়েকটি বৃহত্তম গির্জা মসজিদে রূপান্তরিত হয়েছিল। মুসলিমদের মধ্যে খ্রিস্টান বা ইহুদি ধর্মীয় শিক্ষা, বই বা আন্দোলন ছড়ানোর জন্য মৃত্যুদণ্ড নির্ধারিত ছিল। খ্রিস্টানদের তুলনামূলকভাবে উচ্চ কর দিতে বাধ্য করা হতো, যা তাদের আয়ের 70% পর্যন্ত হতে পারত, যদিও সাধারণত এটি 25 থেকে 40% মধ্যে থাকত। খ্রিস্টানদের জন্য প্রাথমিক স্থায়ী কর ছিল খারাজ, যা লাম এবং সম্পত্তির ওপর কর ছিল। অন্য একটি প্রধান কর ছিল জিজিয়া, যা খ্রিস্টান পুরুষদের হত্যা বা দাসত্ব থেকে রক্ষা পাওয়ার জন্য দিতে হতো। স্থানীয় মুসলিম আইন অনুযায়ী ভূমি দাসত্ব বিলুপ্ত করা হয়েছিল, কিন্তু কৃষকরা জৈবিক এবং আংশিক ব্যক্তিগতভাবে মুসলিম অভিজাতদের উপর নির্ভরশীল ছিল। রাষ্ট্রীয় করের পাশাপাশি কৃষকদের মুসলিম অভিজাত এবং রাষ্ট্রের জন্য কর্তব্য পালন করতে হতো, এবং মুসলিম অভিজাতদের মালিকানায় থাকা বাগান থেকে সংগৃহীত ফসলের 30 থেকে 70% জমা দিতে হতো। শহুরে ও গ্রামীণ খ্রিস্টান সম্প্রদায়গুলি একটা নির্দিষ্ট মাত্রার স্বায়ত্তশাসন ভোগ করত এবং তাদের নিজস্ব নিম্ন আদালতের বিচার ব্যবস্থা ছিল।
তবে যদি শিকার বা অপরাধী মুসলমান হতো অথবা যদি মামলায় হত্যা, ধর্মীয় আন্দোলন বা অন্যান্য গুরুতর অপরাধ জড়িত থাকত তাহলে সেটা একজন মুসলিম বিচারক, একজন কাজীর কাছে স্থানান্তরিত করা হতো। এই ধরনের আদালতে একজন মুসলিম সাক্ষ্যের সাক্ষ্য অনেক খ্রিস্টানের সাক্ষ্যের চেয়ে আইনত বেশি ওজন বহন করত। এটা স্পষ্ট ছিল যে মুসলমানদের ওপর সৃষ্ট ক্ষতির জন্য শাস্তি উল্লেখযোগ্যভাবে কঠোর ছিল। একই ধরনের ব্যবস্থা ও আইন সিসিলিতেও প্রয়োগ করা হয়েছিল, যেখানে বেশিরভাগ শাসক উচ্চ করের বিনিময়ে খ্রিস্টধর্মকে সহ্য করতেন। তবে ফাতিমি শাসনের সময় সিসিলীয় খ্রিস্টানরা নিপীড়নের সম্মুখীন হয়েছিল এবং তাদের উপাসনা করা বা অন্যথায় তাদের ধর্মীয় পরিচয় ঘোষণা করা নিষিদ্ধ ছিল। দাসের অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছিল, কারণ ইসলাম মুসলমানদের জন্য দাসত্ব নিষিদ্ধ করেছিল। ফলশ্রুতিতে ভিসিগোথিক রাজ্যের অনেক দাস ইসলাম গ্রহণ করে এবং তাদের স্বাধীনতা লাভ করে। এর বিপরীতে বিজয়ীরা যুদ্ধবন্দী এবং প্রতিরোধকারী অঞ্চলের বাসিন্দাদের দাসত্ব করত। দশম শতাব্দীর মধ্যে কর, অর্থনৈতিক এবং আইনি বৈষম্যের কারণে প্রায় 20% খ্রিস্টান ইসলামে ধর্মান্তরিত হয়েছিল। এই নতুন ধর্মান্তরিত মুসলমানরা, যারা তাদের পৈতৃক বিশ্বাস, রীতিনীতি এবং ভাষা ত্যাগ করেছিল, তাদের ধর্মত্যাগী বলা হতো। তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য অংশ অভিজাত শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, যারা তাদের জমি রক্ষা করতে চেয়েছিল। আরব বিজয়ের পরপরই সেভিলের বিশপও ইসলাম গ্রহণ করেছিলেন। যে প্রাক্তন খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করেছিল কিন্তু কিছু সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের মাতৃভাষা ধরে রেখেছিল, তারা মুলাদি নামে পরিচিত ছিল। যে খ্রিস্টানরা তাদের বিশ্বাস বজায় রেখেছিল কিন্তু আরবি বা একটি মিশ্র ভাষা গ্রহণ করেছিল, তাদের মোজারাব বলা হতো। কখনো কখনো এই শব্দটি একজন মুসলিম এবং একজন খ্রিস্টান মহিলার সন্তান বা আল আন্দালুসের পুরো খ্রিস্টান জনগোষ্ঠীকেও বোঝাত। মুসলিমদের দ্বারা বিজিত ভবিষ্যৎ স্পেন ও পর্তুগালের ভূমিতে ইহুদিদের একটি অনন্য অবস্থান ছিল। একদিকে তারাও খারাজ এবং জিজিয়া কর প্রদান করত, কিন্তু অন্যদিকে তাদের সমস্ত সম্পত্তি সুরক্ষিত ছিল এবং তারা কিছু কর সুবিধা পেত। ইহুদি, আরব বণিক এবং প্রাক্তন খ্রিস্টানরা আল আন্দালুসের বৃহত্তর শহরগুলির বেশিরভাগ জনসংখ্যার অংশ ছিল। এই গোষ্ঠীগুলি কারুশিল্প এবং বাণিজ্যে নিযুক্ত ছিল, যা কর্ডোবান খেলাফতের সময় বিকাশ লাভ, স্ক্যান্ডিনেভিয়া, লন্ডন, বাইজেন্টিয়াম, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা পর্যন্ত বিস্তৃত পথে ভ্রমণ করত। এই সময়কালে কর্ডোবান খেলাফত ওয়েস্টার্ন এবং মিডল ইউরোপের জন্য একটি বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। উত্তর থেকে কাঠ, পশম, মাছ, ওয়ালরাসের দাঁত এবং মূল্যবান পাথর বোঝাই করে জাহাজ আসত। পূর্ব থেকে আসত মশলা, দাস, দামাস্কাস স্টিলে তৈরি পণ্য এবং রেশমি কাপড়। প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল কাঁচ এবং ধাতব পণ্য, সেরামিক্স, সাইট্রাস ফল, জাহাজ, অলিভ তেল এবং বস্ত্র। বাণিজ্য ও কারুশিল্পের ডাইনামিক বিকাশ শহরগুলির দ্রুত বৃদ্ধিতে অবদান রাখে। দশম শতাব্দীর মধ্যে কর্ডোবা এবং এই রাজ্যের কিছু শহর ইউরোপের বৃহত্তর শহরগুলির মধ্যে স্থান করে নেয়। অর্থনৈতিক সমৃদ্ধি, কিছু শাসকের পৃষ্ঠপোষকতা এবং সাংস্কৃতিক ধর্মীয় বৈচিত্র্য আল আন্দালুসে বিজ্ঞান এবং মুসলিম ধর্মতত্ত্বের বিকাশে সহায়তা করে। খলিফা আল হাকম দ্বিতীয়র শাসনামলে কর্ডোবা লাইব্রেরি ইউরোপের সবচেয়ে ধনী লাইব্রেরিতে পরিণত হয়, যেখানে প্রায় 4 লক্ষ বই এবং পাণ্ডুলিপি ছিল। এই সময় ইবান আবদ রাব্বি, আল রাজি এবং ইবান আল কুতিয়ার মতো বিশিষ্ট মুসলিম পণ্ডিতরা আল আন্দালুসে কাজ করেন। মুসলিম শাসকদের সম্পদ তাদের মুরিশ স্টাইলে বিলাসবহুল প্রাসাদ এবং জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণ করতে দিয়েছিল। এই যুগের স্থাপত্য রত্নগুলির মধ্যে রয়েছে মদিনা আজাহারা প্রাসাদ কমপ্লেক্স এবং কর্ডোবার প্রধান মসজিদ। দক্ষিণ ইউরোপে ইসলামী সেনাবাহিনীর বিজয় প্রাথমিক মধ্যযুগীয় রাজ্যগুলির পতনের সময় ঘটেছিল। উমাইয়া খেলাফত সফলভাবে আধুনিক স্পেন ও পর্তুগালের প্রায় সমস্ত অঞ্চল দখল করে নেয়। পরে আরব কমান্ডাররা দক্ষিণ ইতালির কিছু অংশ দখল করে। বিজয়ীরা তাদের সংস্কৃতি, রীতিনীতি এবং শাসন এই ভূমিগুলিতে নিয়ে আসে। এই অঞ্চলে আরব রাষ্ট্রগুলি সাধারণত খ্রিস্টানদের বিরুদ্ধে মৃদু বৈষম্যের নীতি প্রয়োগ করত, উচ্চ কর এবং অন্যান্য ব্যবস্থার মাধ্যমে ইসলামে ধর্মান্তরকে উৎসাহিত করত। তবে স্থানীয় খ্রিস্টান প্রতিরোধ বিদ্যমান ছিল এবং শেষ পর্যন্ত রেকনকুইস্টায় পরিণত হয়, যা শেষ পর্যন্ত এই অঞ্চলগুলিতে মুসলিম রাষ্ট্রগুলির পতনের কারণ হয়।